চ্যাপ্টার ৩৯৯ দ্য কারাপ্টেড সিটি অফ সিলভারের বার্গ পরিবারের বাড়িতে রক্তমাখা মাথার খুলিটার দিকে তাকিয়ে ডেরিক বার্গ হঠাৎ মনে করার চেষ্টা করল আগে এটা দেখতে কেমন ছিল। এটা ছিল চমৎকার আর লোভনীয় একটা মাশরুম, যেটা দেখে ডেরিক বার্গ প্রায় গিলতে বাধ্য হচ্ছিল। ডার্ক তাকে যে ডুম ফলগুলো খেতে দিয়েছিল, যেগুলো কামড়ানোর সময় মড়মড় করে শব্দ হচ্ছিল, সেগুলো আসলে ছিল মানুষের ফ্যাকাশে চামড়াওয়ালা রক্তমাখা আঙুলের টুকরো। ওই মুহূর্তে ডেরিক বার্গের পেটের ভেতর ভয়ঙ্করভাবে মোচড় দিয়ে উঠল, আর এক ঝলক টক জল তার গলা পর্যন্ত উঠে আসল। বমির ভাবটা কোনোরকমে চেপে রেখে ডেরিক বার্গ দ্রুত ভাঙা গলায় গানের একটা লাইন গেয়ে উঠল, ঈশ্বর, দয়া করে তোমার রাজ্য এই ভূমিতে নামিয়ে আনো। তোমার শত্রুরা ছিন্নভিন্ন হয়ে যাবে, আর তোমার অনুসারীরা আনন্দে মেতে উঠবে। গানটার ভেতরে কেমন যেন একটা উষ্ণতা আর পবিত্রতার ছোঁয়া ছিল, আর ডেরিক বার্গ অনুভব করল তার শরীরের সব অস্বস্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেরিক বার্গের আধ্যাত্মিক শক্তিটাও কানায় কানায় পূর্ণ আর সতেজ হয়ে উঠল। এই গানটার কারণে ডেরিক বার্গের সাহস, শক্তি আর ক্ষিপ্রতা অনেক গুণ বেড়ে গেল। এটাই ছিল সিকোয়েন্স 9 বার্ডের বিয়ন্ডার ক্ষমতা। ডার্ক তার পুরনো সহপাঠী আর দলের সঙ্গীর গান গাওয়ার দিকে ক্রমশ অন্ধকার হতে থাকা মুখ নিয়ে তাকিয়ে থাকল। ডার্ক যেভাবে কথা বলছিল সেটা ধীরে ধীরে আরও বেশি অমানবিক শোনাতে লাগল। তোমার গায়ে ওটা কি? তোমার গায়ে ওটা কি? তোমার গায়ে ওটা কি? হঠাৎ করেই ডার্কের গায়ের জামাকাপড়গুলো ফুলে উঠে ফিতার মতো টানটান হয়ে গেল, যেন ওগুলোর নিচে কিলবিল করা বিষধর সাপের একটা বাসা আছে। হুস! কালো রঙের গায়ের সাথে লেপ্টে থাকা পোশাক ফুঁড়ে রক্তের টুকরো টুকরো মাংসের ফিতা বেরিয়ে আসল, আর সেগুলোর গায়ে লোমে ঢাকা খসখসে চামড়া ছিল। মাংসের সুতোগুলো বাইরের দিকে আছড়ে পড়তে শুরু করল, যার ফলে ডার্ককে দেখতে একটা রক্তাক্ত লোমশ সজারুর মতো লাগতে লাগল। শোঁকরে একটা শব্দ করে মাংসের সুতোগুলো ডেরিক বার্গের দিকে ধেয়ে গেল। ডেরিক বার্গ তখনও তার আগের জায়গাতেই দাঁড়িয়েছিল। ডেরিক বার্গ টহল দলের একজন সদস্য ছিল যে বেশ কয়েকটা দানব দেখেছে, তাই সে এই পরিস্থিতি দেখে খুব একটা ঘাবড়ে গেল না। ডেরিক বার্গ তার কোমরটা ঘোরাল, হাতটা তুলল, আর তার হাতে আগে থেকেই ধরা এক্স অফ হারিকেন বাতাস কেটে চালিয়ে দিল। উফ! এক্স অফ হারিকেন কয়েকটা রক্তমাখা মাংসের সুতোকে কোপ বসিয়ে একেবারে 2 টুকরো করে দিল, আর সেগুলো মাটিতে পড়ে গেল। কিন্তু যেহেতু সিটি অফ সিলভারে তখন রাত ছিল, তাই এই আঘাতে কোনো বিদ্যুতের ঝলকানি দেখা গেল না। আরও অনেক রক্তমাখা মাংসের ফিতা সামনের দিকে ধেয়ে আসতে শুরু করল, আর সেগুলো এক্স অফ হারিকেনকে বারবার পেঁচিয়ে ধরে নাছোড়বান্দার মতো আঁকড়ে রইল। নিজের অস্ত্রটাকে টেনে ছাড়িয়ে আনতে পারছে না দেখে ডেরিক বার্গের চোখে হঠাৎ একটা বিশুদ্ধ আলো জ্বলে উঠল। মনে হল যেন দুটো ছোট সূর্য ঘরটার ভেতর নেমে এসেছে, আর ডেরিক বার্গ তার অন্য হাত দিয়ে মুখ আর নাকের কাছে কিছু একটা ধরে রেখেছিল, যেন সে প্রার্থনা করছে। কোনো শব্দ ছাড়াই আকাশ থেকে বিশুদ্ধ আলোর একটা জ্বলন্ত স্তম্ভ নিচে নেমে আসল, আর সেটা পাকিয়ে বলের মতো হয়ে থাকা রক্তমাখা মাংসের ওপর আঘাত করল। ডার্ক একটা নিয়ন্ত্রণহীন চিৎকার করে উঠল, আর অনেকগুলো রক্তমাখা মাংসের ফিতা পুড়ে কালো হয়ে মাটিতে ঝরে পড়ল। সেগুলো এমনভাবে ছটফট করতে লাগল আর মোচড়াতে লাগল যেন তাদের ভেতরে প্রাণ আছে। এই রক্তমাখা মাংসের ফিতাগুলোর ভেতরে যে আধ্যাত্মিক শক্তি ছিল সেটা আর তার আসল মালিকের নিয়ন্ত্রণে ছিল না, আর ধীরে ধীরে সেগুলো বলিদানের মন্ত্র থেকে পাওয়া প্রাকৃতিক শক্তির সাথে মিশে গেল, তৈরি করল একটা উজ্জ্বল গোলাপি রঙের ঢেউ। এই ঢেউ গিয়ে ধাক্কা মারল মোমবাতির সেই ম্লান হলুদ শিখায়, যার ফলে আলোটা হঠাৎ করে ফুলে ফেপে উঠল, তৈরি করল একটা মায়াবী আর রহস্যময় দরজা। ডেরিক বার্গ অনেক আগেই মোমবাতিটার গায়ে মিস্টার ফুলের লুকানোর প্রতীকটা এঁকে রেখেছিল। এসব কিছুই আগে থেকে প্রস্তুত করা ছিল। এই সব কিছু মিলে তৈরি করেছিল একটা সাধারণ কিন্তু সম্পূর্ণ বলিদানের অনুষ্ঠান। কাঁচ! বসার জায়গাটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার সাথে সাথে ডার্ক তার রক্তমাখা মাংসের ফিতাগুলো দোলাতে দোলাতে ডেরিক বার্গের দিকে ঝাঁপিয়ে পড়ল। ডার্কের চোখে কোনো ভয় বা দুশ্চিন্তা ছিল ছিল না, ছিল শুধু সবচেয়ে খাঁটি, সবচেয়ে তীব্র একটা আকাঙ্ক্ষা। ঠিক এই মুহূর্তে কুয়াশার ওপরে থাকা ক্লাইন সাড়া দিল। ক্যাঁচ করে একটা শব্দ করে অনেক অদ্ভুত নকশা আঁকা সেই মায়াবী দরজাটা একটুখানি ফাঁক হয়ে গেল। সেই ফাঁকের পেছনে ছিল এক গভীর অন্ধকার, যেখানে অসংখ্য স্বচ্ছ আর অবর্ণনীয় ছায়ারা বাস করত। এই ছায়াদের অনেক ওপরে ছিল ভিন্ন ভিন্ন রঙের 7টি বিশুদ্ধ আলো, যাদের ভেতরে ছিল অনন্ত জ্ঞান। সেই আলোর ওপরে ছিল এক অনন্ত ছাই সাদা কুয়াশা, আর তার ওপরে ছিল এক প্রাচীন প্রাসাদ, যেখান থেকে ধূসর কুয়াশাটাকে দেখা যেত। হঠাৎ একটা অন্ধকার কোণ থেকে একটা ছায়া লাফিয়ে বেরিয়ে আসল, আর একেবারে কাছে থাকা ডার্ককে ঢেকে ফেলল। ডার্কের দুলতে থাকা রক্তমাখা মাংসের ফিতাগুলো সব কুচকুচে কালো, আঠালো তরল দিয়ে মোড়ানো হয়ে গেল। তাকে দেখে মনে হল যেন সে একটা বিড়ালে পরিণত হয়েছে, যে একটা অস্বচ্ছ ব্যাগের ভেতরে ঢুকে গেছে। ছায়াটা থামল না, আর সেটা খুব দ্রুত মাটির ওপর দিয়ে ছড়িয়ে পড়ল, ধেয়ে গেল ডেরিক বার্গের দিকে, যে ইতিমধ্যে সরে গিয়ে অন্য একটা জায়গায় অবস্থান নিয়েছিল। আর ছায়াটা কঠোর গলায় চিৎকার করে উঠল,
থামো, তুমি কি করার চেষ্টা করছ? একজন পর্যবেক্ষক হিসেবে তার আসল পরিকল্পনা ছিল পাশ থেকে সবকিছু দেখা আর সেই অনুযায়ী অস্বাভাবিক ঘটনাগুলো লিখে রাখা। সে কেবল তখনই এই দুই অদ্ভুত পক্ষকে থামানোর জন্য ব্যবস্থা নিত যখন পরিস্থিতি আর সামলানো যেত না। কিন্তু সে যখন দেখল অদ্ভুত সব প্রতীকে ঢাকা মায়াবী দরজাটা একটুখানি ফাঁক হয়ে খুলল, তখন সে ভেতরের সেই গভীর, রহস্যময়, দূরের আর রাজকীয় দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেল। সে তার সহজাত প্রবৃত্তি থেকে বিশ্বাস করে নিল যে এই ব্যাপারটার সাথে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অশুভ ঈশ্বরের সম্পর্ক আছে, তাই সে কেবল তাড়াহুড়ো করে ব্যবস্থা নিতে পারল ডেরিক বার্গ যাতে সেই সত্তাকে বলিদান না দিতে পারে সেটা জোর করে থামানোর জন্য আদেশ দিল। তবে ডেরিক বার্গ আগে থেকেই এমন একটা জায়গা বেছে নিয়েছিল যেটা ছায়াটা থেকে যতটা সম্ভব দূরে ছিল, তাই রহস্যময় আমনের কবলে পড়া ছেলেটাকে থামানোর জন্য ছায়া পর্যবেক্ষককে আগে ডার্ক রিজেন্সকে এড়িয়ে যেতে হতো অথবা তাকে মাটিতে ফেলে দিতে হতো। তবে সে দ্বিতীয় পথটাই বেছে নিল, কারণ ডার্কের ভেতরে যে অস্বাভাবিকতা ছিল সেটা খুব স্পষ্ট ছিল। এই সত্তার দিকে পিঠ ঘুরিয়ে থাকাটা হতো একেবারে বোকামির একটা কাজ। এই সুযোগটা কাজে লাগিয়ে ডেরিক বার্গ তার লুকানো পকেট থেকে লোহার বাক্সটা বের করল আর সেটা মোমবাতির শিখা দিয়ে তৈরি হওয়া সেই মায়াবী দরজাটার দিকে ছুঁড়ে দিল, সেই ফাঁকটার দিকে যেটা একটা জাদুকরী দৃশ্য তুলে ধরেছিল। লোহার বাক্সটা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে অদ্ভুত সব প্রতীক আর বৈশিষ্ট্যে ঢাকা দরজাটা ঠং করে একটা শব্দ করে বন্ধ হয়ে গেল আর তারপর দ্রুত মিলিয়ে গেল। এই মুহূর্তে ডেরিক বার্গের আলজার উইলসনের কথা মনে পড়ে গেল আর সেই ইচ্ছে করে তার মুখের পেশিগুলো বিকৃত করল আর হিংস্রভাবে ছায়াটার দিকে এগিয়ে গেল। ছায়াটা তাকে ঢেকে ফেলার আগেই ডেরিক বার্গ হঠাৎ করে প্রচণ্ড জোরে কাশতে শুরু করল আর হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কুচকুচে কালো ছায়াটা ছড়িয়ে পড়ল আর ডেরিক বার্গকে পুরোপুরি ঢেকে ফেলল। ঘরটা আবার শান্ত হয়ে গেল, কিন্তু এখন মেঝের ওপর দুটো বিশাল কালো রঙের খোলস পড়েছিল। কিছুক্ষণ পর কুচকুচে কালো আঠালো তরলটা সরে গেল আর আবার একটা ছায়ায় পরিণত হল। খোলসটা সরে যাওয়ার সাথে সাথে ডেরিক বার্গ আর ডার্কের অবয়বগুলো আবারও ভেসে উঠল। ডেরিক বার্গ সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু তার হাত থেকে 12টা স্বচ্ছ আংটির মতো দেখতে একটা ছোট্ট অদ্ভুত পোকা নিচে পড়ে গেল। অন্যদিকে ডার্ক ততক্ষণে এক দলা মাংসে পরিণত হয়েছিল, যেটা ছটফট করছিল আর গর্জন করছিল যেন সে হামলা করার জন্য তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সামনে পড়ে পর্যবেক্ষকের কাছে নিজের শক্তির কিছুটা অংশ খরচ করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আর সে আবারও ডার্ক রিজেন্সকে পেঁচিয়ে ফেলল। দানবে পরিণত হওয়া ডার্ক রিজেন্সকে ঘিরে ফেলার জন্য তার ছায়ার মতো কালো তরল ব্যবহার করল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাকাশে আঙুলগুলো আর ছোট কালো চুলওয়ালা রক্তমাখা মাথার খুলিটার দিকে একবার চোখ বুলিয়ে পর্যবেক্ষক একটা গভীর দীর্ঘশ্বাস না ফেলে পারল না। বাইরের ছায়াগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তার বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করে সে চূড়ার ভেতরে থাকা সিটি অফ সিলভারের চিফকে খবর দেওয়ার জন্য বিশাল ঢেউ তৈরি করল। এটা করার পরই সে খুব সাবধানে ডেরিক বার্গের অবস্থাটা পরীক্ষা করে দেখল আর সেই অদ্ভুত প্রায় স্বচ্ছ পোকাটাকে দেখতে পেল। এটা আমন ডেরিক বার্গের শরীরে যে অবতারটাকে লুকিয়ে রেখেছিল সেটা কি মারা গেছে? পর্যবেক্ষক অবাক হয়ে বিড়বিড় করে উঠল। ডার্কের অদ্ভুত আচরণ, তার ওই ভয়ঙ্কর পরিবর্তন আর সেই মাশরুম ও ডুম ফলগুলোর কথা মনে করতেই সে মোটামুটি একটা ধারণা পেল যে আসলে কি ঘটেছিল। হয়তো ডার্কের নষ্ট হয়ে যাওয়ার পেছনে যে মূল হোতা ছিল, আমন তার চরম শত্রু ছিল। অন্য পক্ষের ছক বানচাল করার জন্য আমন নিজের অবতারকে বলিদান দিতে রাজি ছিল। অনুসন্ধানী দলকে পর্যবেক্ষণ করার জন্য ডেরিক বার্গের প্রশিক্ষণের মাঠে যাওয়া আর তাদের ব্যাপারে চিফকে রিপোর্ট করা, এই দুটোই ছিল নিজেকে প্রকাশ না করে শত্রুকে শেষ করে দেওয়ার জন্য আমনের চেষ্টা। ডার্কের নষ্ট হয়ে যাওয়ার পেছনে থাকা সেই হোতা ডেরিক বার্গের অদ্ভুত আচরণটা খেয়াল করেছিল, তাই সে ডার্ককে পাঠিয়েছিল ডেরিক বার্গের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। রক্তমাখা মাথার খুলি আর আঙুলগুলো ছিল তার উদ্দেশ্য হাসিল করার হাতিয়ার। এই কথা ভাবতে ভাবতে সিটি অফ সিলভার শ্যাডো মনিটর হঠাৎ চিফের উদ্বেগের সাথে একমত হল সিটি অফ সিলভারের ওপর হয়তো কেয়ামত বা তার চেয়েও বড় কোনো বিপর্যয় নেমে আসতে চলেছে। এই কারণেই হয়তো সিটি অফ সিলভার বারবার এত সব অদ্ভুত ঘটনার মুখোমুখি হচ্ছে আর গভীর অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা রহস্যময় অস্তিত্বগুলোর দেখা পাচ্ছে। চূড়ার ভেতরে চিফের ঘরের ভেতর ছায়াটা যা যা ঘটেছিল তার সবকিছু খুলে বলল। সব ঘটনা শোনার পর পাকা চুলওয়ালা, মুখে দাগ থাকা সিটি অফ সিলভারের চিফ কলিন ইলিয়াড ধীরে ধীরে মাথা নাড়াল। ডেরিক বার্গ বা বলা ভালো আমন সত্যিই আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। মোমবাতির গায়ে খোদাই করা প্রতীকটা সেই অশুভ জিনিসটা যেটা ডার্কের সমস্যাটাকে সবার সামনে তুলে ধরতে পারে, আর জল ঢালার নাম করে ফিসফিস করে প্রার্থনা করার জন্য ডেরিক বার্গের বাহানা আর শেষমেশ বলিদানের একটা অনুষ্ঠানের মাধ্যমে জিনিসটাকে দূরে পাঠিয়ে দেওয়া, এই সবকিছুই প্রমাণ করে যে পুরো পরিস্থিতিটা তার পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে। দুটো প্রশ্ন। এক, মোমবাতির ওপর লুকানোর যে প্রতীকটা ছিল সেটা আসলে কাকে বোঝায়?
খোদ আমনকে নাকি তার পেছনে থাকা ঈশ্বরকে? 2. আমন কেন নিজের অবতারের বিনিময়ে অনুসন্ধানী দলের অস্বাভাবিকতাটা সবার সামনে আনতে রাজি হল? এর কারণ কি এই যে সে ওই হোতার চরম শত্রু? তাহলে সে কেন 42 বছর ধরে সিটি অফ সিলভারে পড়েছিল? এমন কি হতে পারে যে সে আগে থেকেই এই ব্যাপারটা ভবিষ্যদ্বাণী করেছিল, আর সেই কারণেই সে বিশেষভাবে 42 বছর আগের সেই অনুসন্ধানী দলের সাথে দেখা করেছিল, আর ওই হোতার পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য তাদের ভেতরে নিজের অবতারটাকে ঢুকিয়ে দিয়েছিল? সে কি ওই একটা মুহূর্তের জন্য 42টা বছর ধরে অপেক্ষা করেছে? চিফের প্রশ্নগুলো শোনার পর ছায়া পর্যবেক্ষক হঠাৎ করেই যেন সব বুঝতে পেরে বলে উঠল, হয়তো ব্যাপারটা এমনই। মহামান্য, একটু ভেবে দেখুন, যখন ডেরিক বার্গকে তার পাশেই বন্দী করে রাখা হয়েছিল, তখন আমন কেন উডেলকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করার আগে 42টা বছর ধরে ধৈর্য ধরে অপেক্ষা করবে? এটা এই কারণেই যে ভবিষ্যদ্বাণী করার সময়টা ঘনিয়ে আসছিল, আর ওই হোতার পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য তার খুব জরুরি হয়ে পড়েছিল এমন একজন স্বাধীন মানুষের কাছে চলে যাওয়া যাকে সে আঁকড়ে ধরতে পারে। সত্যিই তো আমরা শুধু ভাবছিলাম ডেরিক বার্গের মধ্যে কি এমন ভিন্নতা আছে, আর আমরা সময়ের হিসাবটাতে একদমই মনোযোগ দিইনি। সিটি অফ সিলভারের চিফ কলিন ইলিয়াড চিন্তিতভাবে উত্তর দিল। ছায়া পর্যবেক্ষক সাথে সাথে বলে উঠল, মহামান্য, অনুগ্রহ করে অবিলম্বে অনুসন্ধানী দলের সব সদস্যকে বন্দী করুন। তাদের মধ্যে নিশ্চিতভাবেই সমস্যা আছে, আর এল্ডার লোভিয়া তারও নষ্ট হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কলিন ইলিয়াড ভ্রু কুঁচকে বলল, তুমি আমাকে এই ব্যাপারটা জানানোর আগে, আর এমনকি ডার্কের বাইরে যাওয়ারও আগে, এল্ডার লোভিয়া আমার কাছে এসেছিল আর আমাকে বলেছিল যে তার সন্দেহ হয় অনুসন্ধানী দলের সদস্যরা কোনো কিছুর দ্বারা দূষিত হয়েছে। সে পরামর্শ দিয়েছিল যে আমরা যেন গোপনে তাদের ওপর নজর রাখি, আর যদি দরকার হয় তবে যেন তাদের দিয়ে এল্ডার হাউইকের উল্টানো সমাধির পাহারার ব্যবস্থা করি। হাউইক ছিল সিলভার সিটির প্রাক্তন প্রধান, আর সে নিজের জন্য একটা সমাধি বানিয়েছিল। এরপর থেকে সে ওই সমাধির ভেতরেই থাকত, আর তার বাইরে বেরিয়ে আসার পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছিল। শেষে একদিন দরজাগুলো বন্ধ হয়ে গেল, যেগুলো আর কখনোই খোলা সম্ভব হয়নি। এল্ডার লোভিয়া কি অনেক আগেই কোনো অস্বাভাবিকতার কথা বলেছিল? ছায়া পর্যবেক্ষক অবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ সূচক একটা উত্তর পাওয়ার পর সে অর্ধেক সন্দেহ আর অর্ধেক স্বস্তি নিয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠল, এটা ভালো যে এল্ডার লোভিয়ার কোনো সমস্যা নেই। আমি ইতিমধ্যে অনুসন্ধানী দলের সদস্যদের বন্দী করার জন্য লোক পাঠিয়েছি, তবে আমরা অন্য কোনো সম্ভাবনাকেও উড়িয়ে দিতে পারি না। সিটি অফ সিলভারের চিফ কলিন ইলিয়াড একটা দীর্ঘশ্বাস ফেলল। আফলরকে আমার কাছে আসতে দাও, আমি তাকে সাথে নিয়ে ডেরিক বার্গকে জেরা করব।